স্টেশনে বহনে বা সংরক্ষণে নিশ্চিন্তে ব্যবহার করুন নানান সাইজের আইএফএল কার্গো বক্স। জায়গা হিউজ, অনেক ইউজ। আন্দোলন ঘিরে সরকারের পদক্ষেপে এনবিআরে আতঙ্ক, রাজস্ব আদায় স্বাভাবিক রাখতে কৌশলী হওয়ার পরামর্শ। শুল্কের দর কষাকষিতে যুক্তরাষ্ট্রের শ্রম অধিকার নিয়ে চাল, চীনা বাণিজ্যে বন্ধে জুড়ে দেওয়া হচ্ছে অন্যায্য শর্ত। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি ইমদাদ হক। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কথিত সংস্কারের নামে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন দমনে কঠোর হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে প্রায় 30 জন কর্মকর্তাকে। তালিকায় রয়েছে আরও অনেকের নাম। এতে তৈরি হয়েছে আতঙ্ক। যেহেতু সরকারের রাজস্ব আয়ের বেশিরভাগ যোগানই আসে এনবিআরের মাধ্যমে, তাই সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট করেছেন মইনুল হাসান। এনবিআরকে বিলুপ্ত করে দুটি বিভাগ গঠন নিয়ে শুরু হয় আন্দোলন। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যবসায়ীদের মধ্যস্থতায় কাটে অচল অবস্থা। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। এরপরই কঠোর হতে শুরু করে রাজস্ব আদায়ের সরকারি এই সংস্থাটি। আন্দোলনে জড়িত 16 কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয় দুর্নীতির অনুসন্ধান। 4 শীর্ষ কর্মকর্তাকে পাঠানো হয় বাধ্যতামূলক অবসরে। এরপর আন্দোলনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের ধরে ধরে করা হয় বহিষ্কার। কেউ কেউ হয়তো অনেক বড় আকারেরই, যেটা আমরা বলবো সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। আন্দোলন ঘিরে সরকারের কঠোর পদক্ষেপে আতঙ্ক তৈরি হয় এনবিআর জুড়ে, যার প্রভাব পড়তে শুরু করে স্বাভাবিক কার্যক্রমে। যা নিয়েও সতর্ক সরকার। উপদেষ্টাদের নিয়ে গঠিত কমিটির নজর রয়েছে পুরো বিষয়টিতে, যারা সুপারিশ করেছেন অধ্যাদেশের মৌলিক ত্রুটি সংশোধনের। এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিফর্ম অন্তর্বর্তীকালীন সরকার এবং এনবিআর এর বর্তমান নেতৃত্ব একসাথে নিয়ে এসছে, সেটাকে সফলতা দেওয়া, সবকিছু মিলিয়ে রেভিনিউর যাতে কোনোভাবেই রেভিনিউ কালেকশনে ব্যাঘাত না ঘটে। চলতি অর্থ বছরে প্রায় 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব এনবিআর-এর ঘাড়ে। রাজস্ব আদায় কার্যক্রম স্বাভাবিক রাখতে তাই দমন নিপীড়ন নয়, সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভবিষ্যতে রিফর্ম যেহেতু করতে হবে, এদেরকে নিয়ে করতে হবে। কাজে আমি মনে করি গভর্নমেন্টের উচিত আরও এই ব্যাপারে আরও কৌশলী হওয়া, সাবধানী হওয়া, এবং ডেফিনেটলি যাতে এই পরিবেশটা আরও ভালো হয় এবং যে রিফর্মগুলি করতে চায় সেই রিফর্মগুলি যাতে ঠিক মতো ঠিক সময়ে আর এফিশিয়েন্টলি কার্যকরভাবে করতে পারে, আমি মনে করি সরকারের সেই পথে হাঁটা উচিত। আন্দোলনের জন্য যে ক্ষতি, আন্দোলন পরবর্তী যে ব্যবস্থাগুলো হচ্ছে সেগুলোর জন্য যে ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই ক্ষতি পোষানো, সেই আতঙ্ককে প্রশমিত করে জাতীয় স্বার্থে সবাই একযোগে এই রাজস্ব ব্যবস্থার উন্নয়নে এগিয়ে যাব, এটাই আমরা মনে হয় এটা একটা বড় প্রায়োরিটি। এরই মধ্যে আন্দোলনে আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণে 9 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন। দেশটি চায় বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে তারা আমদানি নিষিদ্ধ করতে পারবে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য। আরও দাবি করা হয়েছে ইপিজেডে শ্রম ইউনিয়নের। সেই সাথে অন্যায্য শ্রম চর্চা রোধে জরিমানার বিধানও চায় যুক্তরাষ্ট্র। শ্রম বিষয়ক শর্তেও লক্ষ্যবস্তু করা হয়েছে চীনকে। রিপোর্ট করেছেন মোর্শেদ হাসিব। শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি? কি কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প প্রশাসনেরও, বরং বেড়েছে ধারা। দেশটি চায় বাংলাদেশে এমন কোনো আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায়। সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর কষাকষি ও
সমাবেশ করার স্বাধীনতাকে শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা। দেশটির দাবি, শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা। যুক্ত হয়েছে মালিকপক্ষের জরিমানা শর্ত বাড়ানোর শর্ত। একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে। এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের, সেটা গত রেজিম হোক, বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে। তারা ইচ্ছা করলেই হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসছে, আমরা এখন একটা সুযোগ নিব, এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই। প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায় বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মেলালে চলবে না, মাথায় রাখতে হবে ভূ রাজনৈতিক সমীকরণও। মনে হয় চায়নাকে কেন্দ্র করে, চায়নার থেকে গার্মেন্টসের র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক, সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক, চাইনিজ বিভিন্ন সফটওয়্যার, টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার, সেটাই হোক, সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন, কনসার্ন, প্রায়োরিটি আছে এবং সেইটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে। এই জিনিসটা আমার মনে হয় আমরা সময় মতো ধরতে পারিনি। হয়তো এখন জেগে উঠেছে, কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনাম এগিয়ে গেছে 20% নিয়ে, ইন্দোনেশিয়া এগিয়ে গেছে 19 বা 19.5 নিয়ে। মার্কিনীদের দেওয়ার শর্তে দেখা যায় ইপিজেডেও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সরবরাহ সংকটের অজুহাতে আজও ঢাকার বাজারে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এর মধ্যে দেশি কয়েক ধরনের কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। তবে ভারত থেকে আমদানি করা কাঁচামরিচে গুনতে হচ্ছে 300 টাকা। অন্যান্য সবজির যোগান ভালো থাকলেও 12 মাসি যে সবজিগুলো রয়েছে সেখানে দাম ঊর্ধ্বমুখী। আলু পেঁয়াজের দর রয়েছে স্বাভাবিক, আগের দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি। দর্শক, আমরা রাজধানী ঢাকার কাঁচা বাজারের সবজির দর একটু জেনে আসবো। আমাদের সাথে শান্তিনগর বাজার থেকে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব, জানাবেন বাজারের সবশেষ পরিস্থিতি। দেখুন, যেহেতু এখন বর্ষা মৌসুম চলছে, দেশের বিভিন্ন অঞ্চলে যেই সবজির উৎপাদন হয়, যে চাষিরা আছেন, সেই বৃষ্টির কারণে আসলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ফসল নষ্ট হচ্ছে। তো সে কারণে কিন্তু রাজধানীর বাজারে বেশ কিছুদিন ধরে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে এবং যে কারণে ব্যবসায়ীরা বলছেন তারা প্রত্যাশিত দামে সবজি কিনতে পারছেন না, অনেকটা বাড়তি দামে কিনতে হচ্ছে এবং বাড়তি দামে কেনার কারণে সবজির দামও কিছুটা বেড়েছে। এখন মোটামুটি 40 থেকে 80 টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। বিশেষ করে পটল, পেঁপে এই ধরনের সবজিগুলো পাওয়া যাচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে। আর বেগুন, বরবটি, করলা, কচুর ছড়া এই ধরনের সবজি পাওয়া যাচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। তো এখানে যে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে দাম একটু বেশি, যে কারণে তাদের বেচা কেনাও একটু কম আছে এখন। আর সবচেয়ে বেশি হচ্ছে কাঁচামরিচের দাম। গত কয়েকদিন ধরেই কিন্তু 400 অথবা এর আশেপাশে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং দেশি কাঁচামরিচের সরবরাহ একেবারে নেই বললেই চলে, যে কারণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করে এখন বাজারে সরবরাহ করা হচ্ছে এবং সেই কাঁচামরিচের দাম আজকেও 260 থেকে 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কয়েকটি দোকানে আমরা দেশি কাঁচামরিচ দেখেছি, সেখানে দাম কিছুটা কম, 200-220 টাকার মধ্যে দেশি কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। এবং আমদানি করা আরও দুটি সবজি বাজারে আছে, সেগুলো হচ্ছে গাজর এবং টমেটো। টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা বা 120 টাকার মধ্যে এবং গাজর পাওয়া যাচ্ছে 100 থেকে 120 টাকার মধ্যে। তো বলা যাচ্ছে যে সবজির দাম এই অবস্থা। তবে মাছের দাম কিছুটা কম আছে এবং ব্রয়লার মুরগি এবং ডিমের দাম অনেকটা স্বাভাবিক বলা যায়। ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 150 থেকে 170 টাকায় এবং
ডিম পাওয়া যাচ্ছে 120 টাকা ডজনে। এবং আমরা যদি মুদি যেসব জিনিসপত্র আছে, চিনি, তেল থেকে শুরু করে ডাল, চালের বাজারের কথা যদি বলি, চালের দাম যে বেড়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত কমেনি। মানুষ যে বাড়তি দামটা সেটা কিন্তু তাদের খরচের সাথে সমন্বয় করে নিয়েছে এবং অনেকটা সেটা সহনীয় হয়ে গেছে। তো সেই কারণে বলা যাচ্ছে যে বাজারের যেই দাম এবং যেই পরিস্থিতি, এটা আসলে তদারকি এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আরো নিয়ন্ত্রণ করা জরুরি, এবং সেটা দাবি করছেন এখানকার যে ক্রেতারা আছেন এবং বিক্রেতারা আছেন। ইমদাদ। রাকিব হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন একটু ঘুরে আসতে চাই আবার রাজধানীর বাইরে থেকে। আমাদের সাথে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, শুনছিলেন ঢাকার কাঁচামরিচের দর, মেহেরপুরে কাঁচামরিচের যোগান কেমন, সেই সাথে অন্যান্য বাজার পরিস্থিতি জানাবেন। ইমদাদ, আপনি জানেন যে গেল কয়েকদিন থেকে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির কিছু প্রভাব কিন্তু বাজারে পড়েছিল। তবে অন্যান্য সময়ের তুলনায় আমরা অন্যান্য দিনের তুলনায় যেটি দেখছি যে এখন কিন্তু যে সবজি বা অন্যান্য কাঁচামরিচের আমদানি একটু বেশি রয়েছে। আপনি জানেন যে মেহেরপুর একটি সবজি প্রধান এলাকা এবং এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তবে আমি এখন সেই বড় যে কাঁচা বাজার, পাইকারি এবং খুচরা বাজার সেখানে রয়েছে। এখানে কাঁচামরিচের যে কথাটি বলছে, কিছুদিন আগে 200 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। অন্যদিকে আলু বিক্রি হচ্ছে 26 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে, রসুন 100 টাকা, পটল 30 টাকা, কচু বিক্রি হচ্ছে, যেটা মুখী কচু বলি, সেটি 30 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। অন্যদিকে শসার দাম একটু চড়া, শসা কারণ এই সময় যে প্রচুর বৃষ্টিপাতের কারণে গাছের কিছুটা ক্ষতি হচ্ছে, যার কারণে শসা বিক্রি হচ্ছে 50 টাকা, কিন্তু সরবরাহ কম। কলা বিক্রি হচ্ছে 30 টাকা, কাকরোল 60 টাকা, বরবটি 40 টাকা এবং যেটা করলা সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ বলা যায় যে গত কয়েকদিন ধরে সবজির বাজার যে চলা ছিল সেটি থেকে কিছুটা হলেও কমেছে। অন্যদিকে যদি আমরা বলি যে চালের, বলছিলাম যে চালের বাজারে প্রতিটি কেজি, বিশেষ করে মোটা, চিকন এবং 28 থেকে প্রতিটি চালের কেজি প্রতি 1.5 থেকে 2 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 3 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আর মাছের বাজার যেটি, সেটি কিন্তু আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে এবং বিশেষ করে মুদি আইটেমের যে বাজার, সেখানেও কিন্তু গত কয়েকদিন ধরে অপরিবর্তিত রয়েছে। বলা যায় যে গত কয়েকদিনের তুলনায় এই সবজি বাজারে সবজির কিছুটা সরবরাহটা বেশি, যার কারণে দাম কিছুটা কমেছে। তো এই ছিল কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইমদাদ। রাশেদ, ধন্যবাদ আপনাকে। আমরা এখন একটু যেতে চাই দর্শক রাজবাড়িতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুমন বিশ্বাস। জানাবেন রাজবাড়ির বাজার দরের সবশেষ অবস্থা। ইমদাদ, আমি এই মুহূর্তে রাজবাড়ী শহরের ঠিক কাঁচা বাজারের মাঝখানেই রয়েছি। বাজারে এসে যেটি দেখছি যে 2 দিনের ব্যবধানে রাজবাড়ীতে কাঁচামরিচের দাম কমেছে কিন্তু অনেক। কেজিতে 120 টাকা কাঁচামরিচের দাম কমেছে। 2 দিন আগে ওই কাঁচামরিচ রাজবাড়ীতে 280 টাকা কেজিতে বিক্রি হয়েছে। আজকে সেই কাঁচামরিচ কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু 50 থেকে 70 টাকা কেজি অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে আমরা যেটি দেখছি বেগুন, ঢেঁড়স, বরবটি, ঝিঙে, কচুরমুখী, প্রত্যেকটি সবজি প্রকারভেদে 50 থেকে 70 টাকার মধ্যে। 50 টাকার নিচে সবজি বলতে শুধুমাত্র রয়েছে পেঁপে, গোল আলু এবং মিষ্টি কুমড়া। তাছাড়া অন্যান্য যে সবজি রয়েছে প্রত্যেকটারই দাম বেশি এবং ক্রেতারা একটু ক্ষুব্ধ। তবে এই সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে আমরা যেটি জানতে পেরেছি যে এই মৌসুমে বৃষ্টিপাতের কারণে উৎপাদন ব্যাহত হয় কিন্তু সবজির দাম বেড়েছে। পাশাপাশি আমরা মাছ বাজারে গিয়ে যেটি দেখেছি সেখানে কিন্তু পদ্মা কন্যা রাজবাড়ী হলো পদ্মার ইলিশের কিন্তু ব্যাপক সংকট রয়েছে রাজবাড়ীতে। আমরা বাজারে গিয়ে যেটি দেখলাম যে 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 16 থেকে 1700 টাকা কেজি। ফলে কিন্তু এই ইলিশ মাছ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরেই বলতে হয়। এর বাইরেও আমরা মুরগি বাজারেও ঘুরে দেখেছি, সেখানে মুরগির দাম কিন্তু বৃদ্ধি পায়নি, আগের মতোই রয়েছে। সোনালী মুরগি প্রতি কেজি 270 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে ব্রয়লার বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা কেজি। সবকিছু মিলিয়ে
মুরগির বাজার অপরিবর্তিত থাকলেও সবজির বাজার নিয়ে ক্রেতারা কিন্তু বেশ অসন্তুষ্টি, কারণ এই যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু অনেক বেশি। বিশেষ করে শুধু এই গোল আলু এবং মিষ্টি কুমড়া বাদে অন্যান্য সবজি কিন্তু 50 টাকার নিচেই বাজারে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। এই ছিল রাজবাড়ীর বাজার পরিস্থিতি। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, জানাচ্ছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরের কাঁচা বাজারের সবশেষ পরিস্থিতি। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ এখন নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পত্রিকাটির একটি প্রতিবেদনের জেরে এই মামলা করা হয়, যেখানে দাবি করা হয় ট্রাম্প 2003 সালে বিতর্কিত এক ব্যক্তির 50তম জন্মদিনে চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 18 পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের কারণে সুনাম ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ট্রাম্প, যে ক্ষতিপূরণ বাবদ $1 বিলিয়ন দাবি করা হয়েছে পত্রিকাটির কাছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের বাণিজ্য কমলেও বাড়তে শুরু করেছে অন্যান্য মহাদেশে। এশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকার মতো বিকল্প বাজারের দিকে নজর বাড়াচ্ছে চীন। সব মিলিয়ে গেল মাসে চীনের রপ্তানি বেড়েছে 6% কাছাকাছি, বেড়েছে বিনিয়োগও। বাণিজ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি কমলেও ঠিকই বিকল্প বাজার খুঁজে নিয়েছে বেইজিং। গেল মাসে বছর ব্যবধানে দেশটির রপ্তানি বেড়েছে 6.25%, যার ফলে বছরের প্রথমার্ধে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 5.5%। পরিসংখ্যান বলছে 2025-এর প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে গেল বছরের একই সময়ের তুলনায় 11.5%, অর্থের হিসেবে যা প্রায় $26 বিলিয়ন। কিন্তু বেড়েছে আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার মতো অঞ্চলে পণ্য রপ্তানি। এ সময়ে আসিয়ান দেশগুলোতে চীনের রপ্তানি বেড়েছে গেল বছরের চেয়ে 13% বা $37 বিলিয়ন। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি 16 বিলিয়ন ও আফ্রিকায় $18 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে। অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি ওইসির মতে শুধু রপ্তানি নয়, বছরের প্রথমার্ধে যন্ত্রপাতি ও অবকাঠামোর মতো স্থায়ী খাতে বিনিয়োগ বেড়েছে 3.5%, পাশাপাশি প্রায় 5% বেড়েছে খুচরা বিক্রিও। এদিকে গেল মাসে চীনের বিরল খনিজ রপ্তানি বেড়েছে রেকর্ড 60%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ এখনকার আয়োজন এইটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।